সাবেকি, আচরণবাদী, মার্ক্সবাদী, এগুলো কি? এগুলো হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে, রাষ্ট্রবিজ্ঞানে এগুলোকে কি বলছি আমরা? দৃষ্টিভঙ্গি। কি বলছি? দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি কীরকম? দেখ, আমরা প্রত্যেকেই আমরা কি, প্রত্যেকে আমরা মানুষ, আলাদা আলাদা, প্রত্যেকের দেখ আলাদা আলাদা একটা করে দৃষ্টিভঙ্গি আছে, মানে বিচার আছে, তাই না? তো এদেরও তাই, রাষ্ট্রবিজ্ঞানেরও দৃষ্টিভঙ্গিটা আস্তে আস্তে কী হয়েছে? চেঞ্জ হয়েছে। সেই কোথা থেকে আমরা গল্প পড়েছিলাম, আবার কোথা থেকে? সেই প্রাচীন গ্রিস। রাষ্ট্রবিজ্ঞানের উৎপত্তি কোথা থেকে? প্রাচীন গ্রিস। তা গ্রিসে নগর রাষ্ট্রগুলোকে কী বলা হতো? পোলিস। তো এইখান থেকে তারপরে নগর রাষ্ট্র, প্রথমেই অ্যারিস্টটল এসে, প্লেটো অ্যারিস্টটল এসে ওরা কী চেয়েছিল? যে একটা রাষ্ট্র তৈরি হোক, তাই না? ওদের চিন্তা ভাবনা কী ছিল? যে একটা রাষ্ট্র তৈরি হোক। তো রাষ্ট্রটা কীরকম হবে? রাষ্ট্র রাষ্ট্র কীরকম হবে? রাষ্ট্রের মধ্যে যেন মূল্যবোধ থাকে, যেন ন্যায় বিচার হয়, মানুষ যেন ন্যায় বিচার পায়। রাষ্ট্র এরকম হবে যে মানুষকে কি করবে? মানুষের জীবন, সম্পত্তি, স্বাধীনতা যেন রক্ষা করতে পারে। বুঝতে পেরেছিস কীরকম? রাষ্ট্র এরকম প্রোটেক্টর হবে। বুঝতে পেরেছিস? এই জন্য আমাদের কাকে দরকার? স্টেটকে দরকার। তো স্টেট হচ্ছে একটা নৈতিক প্রতিষ্ঠান, আগেকার দিনের যে কথা ছিল। বুঝতে পেরেছিস? রাষ্ট্র একটা যন্ত্র নয়, রাষ্ট্র কি? একটা নৈতিক প্রতিষ্ঠান। মূল্যবোধ থাকবে যেখানে, মানুষের কি, মানুষের মূল্যবোধগুলোকে গুরুত্ব দেওয়া হবে। বুঝতে পেরেছিস? মানুষের কল্যাণ করবে। ক্লিয়ার হচ্ছে রাষ্ট্রের ধারণা? এবারে ওইটা প্রাচীনকালে কারা বলেছিল? প্লেটো, অ্যারিস্টটল, তারপর হবস, লক, রুসো, ঠিক আছে? এরা তো এসছে পরপর দার্শনিক। 1900 সাল অবধি, কত অবধি? পুরো প্রাচীন খ্রিস্টপূর্বাব্দ, সেই গ্রিস, প্রাচীন গ্রিস 450 খ্রিস্টপূর্বাব্দ থেকে কত অবধি? 1900 সাল অবধি। কত অবধি? 1900 সাল পর্যন্ত একটা আলোচনা রাষ্ট্রবিজ্ঞানে চলেছে, যেটা কি নিয়ে আলোচনা করে? যেটা মূল্যবোধ, যে কি হওয়া উচিত, কি হওয়া উচিত। আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোদেরকে, দেখ, তোদেরকে সবাই দেখবি, তোরা এই বয়সের ছেলেপিলে, তোদেরকে বলবে যে যখনই ক্লাস 9-10-এ উঠছিস, সেখান থেকে একটা ছেলেদের মধ্যে কি দাঁড়ায়? যে নেশা ভান করার একটা প্রবণতা দাঁড়ায়, বিশেষ করে ছেলেদের মধ্যে দেখবি। তো তখন এই লুকিয়ে, বাবা মায়ের থেকে লুকিয়ে আমরা কি এই সিগারেট, বিড়ি এইসব ধরা হয়, আস্তে আস্তে শুরু হচ্ছে প্রবণতা। তো আমরা সবাই প্রত্যেকে তোদেরকে বলি যে দেখ, নেশা করা উচিত না, নেশা করা উচিত নয়। তাহলে এই যে উচিত নয় আর কোনটা উচিত, এটা বলি, যে কি করা উচিত আর কি করা উচিত নয়, এটা বলি। কিন্তু কিভাবে তোরা যে নেশা করবি না, সেটার জন্য কি উপায়টা, কি সেই উপায়টা কিন্তু আমরা কোনো রকম বলার চেষ্টা করি না। তাহলে এইখানে সাবেকি দৃষ্টিভঙ্গিরা কি বলছে? কি হওয়া উচিত, যে একটা আদর্শ রাষ্ট্র। প্লেটো, দেখ, প্লেটো কি বলেছে? একটা আদর্শ রাষ্ট্র হলে ভালো হতো। আদর্শ রাষ্ট্র কীরকম হয়? 3টে শ্রেণী থাকবে। 3টে কি থাকবে? শ্রেণী। 3টে শ্রেণী কি কি? একটা শাসক শ্রেণী, একটা যোদ্ধা শ্রেণী, একটা উৎপাদক শ্রেণী। 3টে শ্রেণী যদি কেউ কারুর কাজে হস্তক্ষেপ না করে, তাহলে সমাজে কি প্রতিষ্ঠা হবে? ন্যায় বিচার। আর সেই ন্যায় বিচার সম্বলিত সমাজই হচ্ছে রাষ্ট্র। কিন্তু এই 3টে শ্রেণীকে আলাদাটা করবে কে? তাহলে তো গরিব চিরকাল গরিবই থেকে যাবে। যারা উৎপাদক শ্রেণী, নিচু তলা, তারা তো নিচেই থেকে যাচ্ছে, তারা তো কখনো শাসক হতে পারছে না প্লেটোর কথা অনুযায়ী। তাহলে এই রকম একটা, এদেরকে আলাদা করবেটাকে, সমাজে 3টে শ্রেণীকে ভাগটা করবে কে? এটা কি প্লেটো কি করেছিল? একটা কল্পনা করেছিল। কি করেছিল? বুঝতে পেরেছিস? তাহলে কি হওয়া উচিত বলছে? রাষ্ট্রের যা সমস্যা চলছে, কিন্তু কি হওয়া উচিত সেটা বলবে। তো এই রকম আদর্শমূলক কথাবার্তা কোথায় চলবে? সাবেকি দৃষ্টিভঙ্গি। সাবেকি দৃষ্টিভঙ্গি কি বলছে? কি হওয়া উচিত, কি করলে। বুঝতে পারছিস কথাটা কি বললাম? তাহলে সাবেকি দৃষ্টিভঙ্গির এরকম দৃষ্টিভঙ্গি কতদিন চলেছিল? এটা কীরকম? প্রতিষ্ঠান কেন্দ্রিক। কীরকম চলবে? প্রতিষ্ঠান কেন্দ্রিক, আইন আনুক। তো এই ব্যাপারগুলো চলবে কোথায়? 1900 সাল অবধি চলেছে রাষ্ট্রবিজ্ঞানের চিন্তাভাবনা। 1900 সাল অবধি। আজকে কত সাল? 2025, আজ 2026। তাহলে 1900 সাল অবধি কী আলোচনা চলেছে? সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গি। রাষ্ট্রবিজ্ঞানের যে আলোচনা কীরকম চলেছিল? ইতিহাস নিয়ে আলোচনা করেছে, কল্পনা করেছে, কাল্পনিক আলোচনা হয়েছে। তারপরে হচ্ছে প্রতিষ্ঠান কেন্দ্রিক আলোচনা হয়েছে। প্রতিষ্ঠান কোনগুলো? আমাদের রাষ্ট্র, সরকার। বুঝতে পেরেছিস কি বললাম? এইগুলো হচ্ছে কি? প্রতিষ্ঠান। তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। তো পুরোনো দিনের আলোচনাটা কীরকম ছিল? এরকম। তাহলে কত অবধি চলেছে? 1900 সাল। 1900 সালের পরেই আর একটা আলোচনার জন্ম নেয়, যেটা হলো কি, পরের দিন আমি বলবো নোটসটা। 1900 সালের পরে গ্রাহাম ওয়ালাস আর আর্থার বেন্টলে আসে, হিউম্যান নেচার ইন পলিটিক্স, দ্য প্রসেস অফ গভর্নমেন্ট, দুটো গ্রন্থ লেখে। গ্রন্থতে বলছে যে এরপরে রাষ্ট্রবিজ্ঞানের এতদিন যে আলোচনা চলছিল, সেটা কীরকম আলোচনা চলছিল? এই ইতিহাস নিয়ে আলোচনা করছিল, দার্শনিক মতবাদ ছিল, তারপর কাল্পনিক মতবাদ ছিল,
এইগুলোকে গুরুত্ব দিয়েছে, বুঝতে পেরেছিস? মূল্যবোধকে গুরুত্ব দিয়েছে, ন্যায় অন্যায় ভালো মন্দ এইগুলোকে গুরুত্ব দিচ্ছে। কিন্তু এখন থেকে আমরা কি করব, আর এই সব দেখবো না, এবার রাষ্ট্রবিজ্ঞানকে অ্যাকচুয়ালি বিজ্ঞান করব। আচরণবাদীরা কি বলছে, আচরণবাদীরা কি বলছে, আচরণবাদীরা বলছে, আচরণবাদী বিহেভিয়ারালিজম, তোমাদের সাবেকি বা সনাতনী মানে ট্র্যাডিশনালের পরেই দেখবে লেখা আছে বিহেভিয়ারালিজম, বুঝতে পেরেছ? তা আচরণবাদীরা বলছে রাষ্ট্রবিজ্ঞানকে কি করব, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনাকে বিজ্ঞান ভিত্তিক করব। বিজ্ঞান ভিত্তিক করতে গেলে কিসের ওপর জোর দিতে হবে, ভালো করে দেখ, এখানেই সংজ্ঞা হয়ে যাবে। বিজ্ঞান ভিত্তিক করতে গেলে কিসের ওপর জোর দিতে হবে, তত্ত্ব। কিসের ওপর জোর দিতে হবে, তত্ত্ব আর হচ্ছে তত্ত্ব আর গবেষণা। বল আচরণবাদীরা কি বলছে, কিসের ওপর জোর দেবে, তত্ত্ব আর গবেষণার উপর জোর দেবো। বিজ্ঞান ভিত্তিক যদি রাষ্ট্রবিজ্ঞানকে করতে চাস তাহলে কিসের ওপর জোর দিতে হবে, তত্ত্ব আর ফ্যাক্ট। সায়েন্টিস্টরা কি করে, ফ্যাক্ট নিয়ে আলোচনা করে তো, না মূল্যবোধ নিয়ে আলোচনা করবে, ন্যায় অন্যায় ভালো না, না এটা করা উচিত না ওটা করে। সায়েন্টিস্টরা এসব দেখবে মূল্যবোধকে, তোর তোর হাত হাত কেটে গেছে, মানে হাত পুড়ে গেছে, ধর পুড়ে গেছে, দিয়ে বলছে ওটাকে কেটে বাদ দিতে হবে, দিয়ে তোর বাবা মা যে বল না 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 বাদ দেওয়া যাবে না, ওর বিরাট দুঃখ হবে, বিরাট কষ্ট হবে, হাতটা বাদ দিলে কী করে, নাহলে তো তোর পুরো শরীরটা পুড়ে যাবে, জানে, পুরো শরীরটা নষ্ট হয়ে যাবে, মানে তুই মারা যাবি যদি না কাটা হয়। কিন্তু সেখানে মূল্যবোধ, সায়েন্স মূল্যবোধ দেখবে, সায়েন্স কি মূল্যবোধ দেখবে, না না ঠিক হচ্ছে না, ওরম করা যাবে না। সায়েন্স কখনো মূল্যবোধ দেখে না। তাহলে এরা 1900 সালের পরে আচরণবাদী দৃষ্টিভঙ্গি কি বলছে, তত্ত্ব আর গবেষণার ওপর জোর দেবো, আর বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব। কিন্তু কাদের নিয়ে আলোচনা করব, বিশুদ্ধ বিজ্ঞান করব এটাকে। রাষ্ট্রবিজ্ঞানকে কি বিজ্ঞান করব, বিশুদ্ধ বিজ্ঞান। আর কি নিয়ে আলোচনা হবে, বলছে মূল্যবোধ বর্জন, ন্যায় অন্যায় ভালো মন্দ এইসব কিছু থাকবে না। আর রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে আলোচনা হবে। কি নিয়ে আলোচনা হবে, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে। এটাকে বলা হয় আচরণবাদী তত্ত্ব। এটা কবে এলো, 1900 সালের পরে। আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয়, চার্লস মেরিয়ামকে। কাকে বলা হয়, চার্লস মেরিয়াম। আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা কাকে বলা হয়, চার্লস মেরিয়াম। চার্লস মেরিয়ামকে কি বলা হয়, আচরণবাদের বৌদ্ধিক ধর্মপিতা। বুঝতে পেরেছ, চার্লস মেরিয়াম, বুঝতে পেরেছিস? রবার্ট ডাল, ইউলাও, চার্লস মেরিয়াম, ডেভিড ইস্টন, তারপরে হচ্ছে গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলে, এরা সব কি আচরণবাদী। তোদের আসবে আচরণবাদী, 4 জন আচরণবাদীর নাম লেখো। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে সাবেকি আর আচরণবাদীর মধ্যে ডিফারেন্স বুঝতে পারছিস? সাবেকির প্রতিবাদ হিসেবে, সাবেকিটা কতদিন অবধি চলেছে, 1900 সাল অবধি। কতদিন অবধি, 1900 সাল। রাষ্ট্রবিজ্ঞানে 1900 সাল অবধি কী আলোচনা চলেছে, সাবেকি বা সনাতনী, ট্র্যাডিশনাল। আমি তোদেরকে এক্সাম্পল দিয়েছিলাম না আগের দিন, ট্র্যাডিশনাল। তোদেরকে যদি বলি চল বোলপুর যাব, বা টিচার্স ডে আছে, তোরা একটা ট্র্যাডিশনাল ড্রেস পরে আসবি, ছেলেরাও মেয়েরাও। তাহলে মেয়েরা কি জিন্স টপ এইসব পরে আসবি, আর ছেলেরাও কি এই শার্ট এইসব জিন্স পরে আসবি? ট্র্যাডিশনাল বলতেই আমরা কি জানবো, ছেলেরা পাঞ্জাবিতে চলে আসবে, মেয়েরা শাড়িতে চলে আসবে। ট্র্যাডিশনাল মানে আমাদের সেই পুরোনো দিনের যে ঐতিহ্য, বুঝতে পারছিস? তা রাষ্ট্রবিজ্ঞানের সাবেকি দৃষ্টিভঙ্গিটাও সেই পুরোনো দিন থেকেই। প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুসো, এরা যে বৃত্তান্ত দিয়েছে, এরা যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্যগুলো কি প্রতিষ্ঠান কেন্দ্রিক। সেখানে মূল্যবোধ আছে, সেখানে আদর্শ আছে। বোঝাতে পারছি? ক্লিয়ার হচ্ছে? তাহলে সাবেকি দৃষ্টিভঙ্গি বুঝতে পেরেছিস তো? এইবার 1900 সালের পরে বলছে না না এরকম আলোচনা চলবে না, আমরা ইতিহাস নিয়ে আলোচনা করবো না, ইতিহাসে যা করে গেছে। এইবার আমাদের সময় এসছে, আমরা এখন ওই রকম টিচার্স ডে হোক, টিচার্স ডেতেও আমাদের ডিজে চাই, আর পাঞ্জাবি ওইসব চলবে না। ছেলেরা যে যা পারবে নিজেদের মতো ড্রেস পরবে, ওই সব কোনো ব্যাপার না। এখন দেখ টিচার্স ডেতে গান ছাড়া হয় না, বুঝতে পেরেছিস কি বললাম? টিচার্স ডেতেও ডিজে হচ্ছে, আর শিক্ষকদেরও নাচতে হবে, এরকম একটা ব্যাপার, কিছু করার নেই। তাহলে এইটা এবার সাবেকি দৃষ্টিভঙ্গির প্রতিবাদ হিসাবে কি এলো, আচরণবাদ। আচরণবাদ কি বলছে, বিজ্ঞান ভিত্তিক রাষ্ট্রবিজ্ঞানকে কি করব, বিজ্ঞান ভিত্তিক আলোচনা করব। কিসের ওপর তাহলে জোর দেবো, তত্ত্ব আর গবেষণার ওপরে। এখানেই সংজ্ঞা মুখস্থ হয়ে যাবে, তত্ত্ব আর গবেষণার উপর জোর দেবো। আরেকে কি করব, বিশুদ্ধ বিজ্ঞান করব। আর কি নিয়ে আলোচনা করব, রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিবর্গের আচরণ নিয়ে আলোচনা করব। একেই আমরা কি বলছি, আচরণবাদী দৃষ্টিভঙ্গি। বোঝাতে পারছি? সেটা কবে আসে, 1900 সালের পরে। আচরণবাদী তাত্ত্বিকদের নাম কি, আচরণবাদী তাত্ত্বিকরা কারা বললাম, চার্লস মেরিয়াম, গ্রাহাম ওয়ালাস, আর্থার বেন্টলে, রবার্ট ডাল, ইউলাও, এরা। বোঝাতে পারছি আচরণবাদ। আর তাহলে সাবেকি দৃষ্টিভঙ্গির প্রবক্তা কারা,
সেই আদিকালে আমরা কাকে পড়েছি? বল, প্লেটো, অ্যারিস্টটল, এরাই তো। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে? তা দুটো দৃষ্টিভঙ্গি কি, সাবেকি আর আচরণবাদী। আচরণবাদী 1900 সালের পর এসছে। 1960 সালে আবার আচরণবাদকে নতুন করে বলছে মূল্যবোধ থাকবে না। রাষ্ট্রবিজ্ঞানের আলোচনা মূল্যবোধ যদি যুক্ত না থাকে তাহলে কি করে হবে? রাষ্ট্রবিজ্ঞান আলোচনা মূল্যবোধ থাকতেই হবে। সেই জন্য 1960-এর দশকে ডেভিড ইস্টন আবার নতুন করে আচরণবাদে সংযোজন করে মূল্যবোধকে। নতুন করে আচরণবাদে কি করে? মূল্যবোধকে সংযোজন করে। এটা নিয়ে এলো উত্তর আচরণবাদ, পোস্ট বিহেভিয়ারালিজম। পোস্ট বিহেভিয়ারালিজম। অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে? বুঝতে পারছিস? দিয়ে ডেভিড ইস্টনের ওটা পোস্ট বিহেভিয়ারালিজম থেকে কি আসবে? 5 নম্বরের কোশ্চেন। উত্তর আচরণবাদ থেকে কি কোশ্চেন আসবে? 5 নম্বরের। তাহলে মেনলি কোন সাবেকি দৃষ্টিভঙ্গি? বুঝতে পেরেছিস? 1900 সালের আগে অবধি। তারপরে আচরণবাদী দৃষ্টিভঙ্গি। ক্লিয়ার হয়েছে? পোস্ট বিহেভিয়ারালিজম হয়ে গেছে। ক্লিয়ার? তারপরেই দেখবি দ্বিতীয় চ্যাপ্টারে কি আছে? মার্ক্সবাদ। তাই তো? মার্ক্সিস্ট দৃষ্টিভঙ্গি। মার্ক্স এলো, জার্মান দার্শনিক কার্ল মার্ক্স। কার্ল মার্ক্স এসেই দেখছে কি গোটা ইউরোপে কি চলছে? পুঁজিবাদ, ক্যাপিটালিস্ট সোসাইটি। সেখানে ক্যাপিটালিস্ট সোসাইটিকে কী করতে হবে এবার? এইবার ক্যাপিটালিস্ট সোসাইটি যত এসছে, পুঁজিবাদ যখনই আসছে, যন্ত্রের আবিষ্কার হয়েছে, তখনই গরিবদের আস্তে আস্তে কী চলে গেছে? কাজ যেতে আরম্ভ করে দিচ্ছে। একটা যন্ত্র 100 জনের কাজ করে দিচ্ছে, প্রোডাকশন বাড়িয়ে দিচ্ছে, বড় লোকরা আরও বড় লোক হয়ে যাচ্ছে। তুই ভাব, একটা যন্ত্র যদি 100 জনের কাজ করে, তুই 100 জন শ্রমিক রাখবি না একটা যন্ত্র কিনে নিবি? সবাই তো যন্ত্রই, যার কাছে টাকা আছে সে তো যন্ত্রই কিনবে। যন্ত্র কিনে প্রোডাকশন তাড়াতাড়ি করছে। বুঝতে পেরেছিস কি বললাম? এইভাবে গোটা ইউরোপে দেখা যাচ্ছে কি দরিদ্ররা আরও দরিদ্র, মানে শ্রমিকরা আরও গরিব হচ্ছে। তখন কার্ল মার্ক্স নিয়ে আসে কমিউনিজম। কি নিয়ে আসে? কমিউনিজম। তো কমিউনিজম, দাস ক্যাপিটাল, কার্ল মার্ক্সের লেখা গ্রন্থ কি? দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, মার্ক্স আর এঙ্গেলস 1848। এইসব গ্রন্থে কার্ল মার্ক্স কী বলছে? কমিউনিজমের ধারণা দেয়, সমাজতন্ত্রের ধারণা দেয়। কিসের ধারণা দেয়? সমাজতন্ত্র। সমাজতন্ত্র কি বলছে? বলছে সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র হবে। পুঁজিবাদীরা কি বলছে? যেগুলো হচ্ছে ক্যাপিটালিস্ট সোসাইটি, সেখানে উপরে কারা রয়েছে? উপরে রয়েছে বড়লোক, আম্বানি, আদানি, এদের মতো পাবলিক, তাই না? এরাই পুরো রাষ্ট্রটাকে চালাচ্ছে। কিন্তু মার্ক্স এসে বলছে কি না, প্রাইভেট প্রপার্টি থাকবে না। কি থাকবে না? প্রাইভেট, ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। যেটা থাকবে সর্বহারা শ্রেণী, সবাই সমান। সর্বহারা শ্রেণীর একনায়কতন্ত্র প্রতিষ্ঠা হবে। এটা হচ্ছে কমিউনিজম। ঠিক আছে? সোশ্যালিজম আর কমিউনিজম এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। বলছে সোশ্যালিজম কি বলছে? বলছে তুই যতটা পরিমাণ কাজ করবি ততটা মাইনে পাবি, যতটা তোর সামর্থ্য ততটাই তুই পারিশ্রমিক পাবি। তুই যদি কাজ না করিস তাহলে তুই পাবিই না কিছু। কিন্তু কমিউনিজম কি বলছে? সাম্যবাদ, সমাজতন্ত্র আর সাম্যবাদ। সাম্যবাদ বলছে না, সামর্থ্য অনুযায়ী কাজ করবে কিন্তু প্রয়োজন অনুযায়ী ভোগ করবে। বুঝতে পেরেছিস? এইটা হচ্ছে কমিউনিজম। মানে তুই যদি খেটে 500 টাকা ইনকাম করিস, তুই একদিনে খাবি 200 টাকার, কিন্তু 300 টাকা তোকে আর কিছু করবে না, তোকে বিলিয়ে দিতে হবে 300 টাকা। তুই সামর্থ্য অনুযায়ী কাজ করছিস কিন্তু ভোগটা কী করবি? প্রয়োজন অনুযায়ী। ওই ব্যাংকে জমাবো, এই কাজ হবে না। এই থিওরিতে, কমিউনিজমে এই থিওরিতে বিশ্বাস করে না। বুঝতে পেরেছিস কি বললাম? কেন? ব্যক্তিগত সম্পত্তি যেখানে নেই সেখানে জমিয়ে লাভ হবে না। ক্লিয়ার হচ্ছে? তাহলে 3টে দৃষ্টিভঙ্গি বললাম। কি কি? একটা হচ্ছে সাবেকি দৃষ্টিভঙ্গি, একটা আচরণবাদী দৃষ্টিভঙ্গি, আর একটা কি? মার্ক্সিস্ট। বুঝতে পারলি কিনা বল? ক্লিয়ার হচ্ছে? এইবার 3টে দৃষ্টিভঙ্গির মধ্যে আজকের আলোচনার মুখ্য বিষয় কি? আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে আমাদের সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গি। কি আলোচনা করবো? সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গি। তাহলে প্রথম, এটা কতদিন অবধি চলে যায়? 1900 সাল অবধি। সেই প্রাচীনকাল থেকে। প্রাচীনকাল মানেই আমরা কোথা থেকে বলবো? সেই প্রাচীন গ্রিস। আচ্ছা, তাহলে দেখা যাক নোটসটা। এমনভাবে নোটস বানিয়েছি দেখবি এটা পড়লেই মুখস্থ হবে। আমার কথাটা যদি বুঝে যাস আর নোটসটা পড়বি, পড়লে দেখবি মুখস্থ এমনি হয়ে যাবে। দেখ, প্রথমে একটা কোটেশন দিলি, পলিটিক্যাল সায়েন্স বিগিনস অ্যান্ড এন্ডস উইথ দ্য স্টেট। মানে রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে। গার্নারের উক্তি 11-এ আমি মুখস্থ করেছিলাম, মনে আছে? আচ্ছা, রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও শেষ রাষ্ট্রকে নিয়ে। তা রাষ্ট্র কি? একটা প্রতিষ্ঠান। রাষ্ট্র কি? প্রতিষ্ঠান। তাহলে এটা আলোচনা কি? প্রতিষ্ঠান কেন্দ্রিক। এবারে দেখো, বলছে প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিসে, সেই প্রাচীন গ্রিস থেকে আলোচনা শুরু হয়েছে। ঠিক আছে? প্রাচীন গ্রিস থেকে 20 শতাব্দীর শুরু পর্যন্ত। 20 শতাব্দীর শুরু মানেই তো 1900 সাল। বুঝতে পেরেছ? রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রকে নিছক একটি যন্ত্র নয়, রাষ্ট্রকে একটা যন্ত্র বলেনি, বরং কি বলেছে? একটি নৈতিক ও আদর্শ প্রতিষ্ঠান। বলছি, বুঝতে পেরেছিস? এই কথাটাই আমি বারবার বলছি, হিসেবে দেখতেন। তারা
ভাবতেন মানুষের কেমন হওয়া উচিত, কেমন হওয়া উচিত, আর রাষ্ট্রের কেমন হওয়া উচিত, মানুষের কেমন হওয়া উচিত আর রাষ্ট্রের কেমন হওয়া উচিত। এবার বলছে রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এই প্রাচীন মূল্যবোধ নির্ভর, মূল্যবোধ তো এইগুলোই, মূল্যবোধ নির্ভর ও আদর্শবাদী চিন্তাধারাই হলো সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গি। বুঝতে পেরেছি সাবেকি বা সনাতনী দৃষ্টিভঙ্গি, এতক্ষণ আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। ক্লিয়ার হয়েছে? অসুবিধা আছে? তাহলে কি থাকবে, কেমন মানুষের কেমন হওয়া উচিত, রাষ্ট্রের কেমন হওয়া উচিত, এই সমস্ত আদর্শবাদী কথাবার্তা, নৈতিক কথাবার্তা, মূল্যবোধযুক্ত কথাবার্তা কোথায় চলবে, সাবেকি দৃষ্টিভঙ্গি। তাহলে সূচনাটা পারবি? সূচনা নিয়ে অসুবিধা আছে? বুঝতে পেরেছিস কি বললাম? সূচনা দেখ, সমস্যা আছে সূচনা নিয়ে? তাহলে কি থাকবে এর মধ্যে? এর মধ্যে দেখ, কেমন হওয়া উচিত একটি যন্ত্রণা, বরং একটি কি নৈতিক ও আদর্শ প্রতিষ্ঠান। কিন্তু কি বলছে, তারা বলছে মানুষের কেমন হওয়া উচিত, রাষ্ট্রের কেমন হওয়া উচিত, এরকম মূল্যবোধযুক্ত, মূল্যবোধ নির্ভর ও আদর্শবাদী চিন্তাধারা। এটাকে আমরা কি বলছি, সনাতনী বা সাবেকি দৃষ্টিভঙ্গি, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ। অসুবিধা আছে? এইবারে দেখো, এইবারে এটা হলো, তাহলে এটা প্রথম সূচনা করলে একটা কোটেশন দিলে, তোমরা যদি মনে করো যে কোটেশন চেঞ্জ করব, একটা ইংলিশ কোটেশন আরও আলাদা করে একটা দিলে, তাহলে নাম্বার 10-এর মধ্যে 8ও দেবে, 10-এর মধ্যে 8ও দেবে যদি এইভাবে নোটস সাজাস। এরপরে দেখো, এরপর কি বলছে, সনাতনী দৃষ্টিভঙ্গি। সনাতনী দৃষ্টিভঙ্গির মূল কথা কি দেখো, এটি এমন একটি পদ্ধতি যা শুষ্ক তথ্য, এমন একটি পদ্ধতি যা শুষ্ক তথ্য বা পরিসংখ্যানের চেয়ে, পরিসংখ্যান মানে ফ্যাক্ট কারা দেখে, সায়েন্স বিজ্ঞানীরা কি দেখে, ফ্যাক্ট, কিন্তু রাষ্ট্রবিজ্ঞান ফ্যাক্ট দেখে না। পুরোনো দিনে এরা কিন্তু ফ্যাক্টের ওপর গুরুত্ব দেয় না, কিসের ওপর, দর্শন নীতিবোধ। এই দেখ, পরিসংখ্যানের চেয়ে কিসের ওপর গুরুত্ব দেয়, দর্শন নীতিবোধ ও আইনের ওপর বেশি জোর দেয়। এই দৃষ্টিভঙ্গি বাস্তবে সাধারণ মানুষের দৈনন্দিন আচরণের দিকে তাকায় না, বরং একটি আদর্শ রাষ্ট্র ঠিক কেমন হওয়া উচিত সেই স্বপ্ন দেখে। কে দেখেছিল আদর্শ রাষ্ট্র স্বপ্ন? প্লেটো। তাহলে লেখা যাবে মূল কথা? বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এরকমভাবে হবেই, দেখ এটা হয়ে গেল মূল কথা। এরপরে চলে আয় মূল্যবোধ ও আদর্শের প্রাধান্য, মূল্যবোধ ও আদর্শের প্রাধান্য বলেইছি। এবার বৈশিষ্ট্য, এবার পরপর পয়েন্ট করব আমরা। প্রথমে সূচনা দিলাম, তারপরে কি দিলাম, সংজ্ঞা, তারপরে এবার চলে এলাম কটা পয়েন্ট করব, 4টে পয়েন্ট করব, ব্যাস। দেখো, মূল্যবোধ ও আদর্শের প্রাধান্য, মূল্যবোধ ও আদর্শের প্রাধান্য। সাবেকি চিন্তাবিদরা মনে করতেন, সাবেকি সেই একই কথা দেখবি, সাবেকি চিন্তাবিদরা মনে করতেন রাজনীতি কখনোই নীতি বা মূল্যবোধহীন হতে পারে না। রাজনীতি কখনো মূল্যবোধহীন হতে পারে না, মূল্যবোধ থাকতেই হবে। আমরা এই ভোট এসছে, আমরা বিচার করব যে আগের কি কাজ করেছে, দিদি আমাদের কি কাজ করেছে, তারপরে গিয়ে আমরা ভোট দেব। যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যখন নির্বাচন হবে, দেখবো যে সারা বছরে কি কাজ করেছে তারপরে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে গিয়ে কি ঘটেছে তার চেয়ে কি হওয়া উচিত, কি ঘটেছে সেটা বড় প্রশ্ন না, কি হওয়া উচিত। তারপরে হোয়াট আউট টু বি। এবার দেখ, আমি বলছি একটা জিনিস ভালো করে বোঝ, যে কি হওয়া উচিত আর কি ঘটেছে। ধর আমরা দুজনের মধ্যে কি লাগলো, দ্বন্দ্ব। দেখছিস দুজনের মধ্যে কি লাগলো, দ্বন্দ্ব লাগলো, মানে এ ওকে মারছে, ও ওকে মারছে, এরকম একটা ব্যাপার লাগলো। তো দেখবি যারা বয়স্ক বা খুব শিক্ষিত লোক, তারা সবসময় বলবে, তাদের যদি সামনে না ছেড়ে দিয়ে দুজনাই দেখবি নালিশ করবে যে না, ও আমাকে এই বলেছে, ও আমাকে এই বলেছে। কিন্তু যে বয়স্ক লোকটা আছে সে কি বলবে, যে কি তোদের মধ্যে কি ঘটেছে সেটা শুনবে না, বলছে এইটা যেটা করছিস, এই যে তোরা অশান্তি করছিস, এটার জন্য কারুর না কারুর ক্ষতি হয়ে যাবে। তোরা যদি মারামারি করিস, কেউ না কেউ, তোর যদি মুখ ফাটে ওরও তো হাতে লাগবে। তো দুজনেরই আলটিমেটলি কী হবে, কিছু না কিছু ক্ষতি হবে। আর ক্ষতিটার ভুক্তভোগী কারা হবে? তোরা এখন বাচ্চা ছেলে, তো ক্ষতিটার ভুক্তভোগী হবে তোদের বাবা মা। তো এইটা হচ্ছে মূল্যবোধ। বুঝতে পেরেছো কি বললাম? মূল্যবোধ কি ঘটেছে সেটা শুনবেই না, কি হওয়া উচিত অ্যাকচুয়ালি। বুঝতে পেরেছিস কি বললাম? এটা মূল্যবোধ। তাহলে এটাই কি, এটাই ছিল তাদের মূল লক্ষ্য। এটাই কি ছিল তাদের মূল লক্ষ্য, কি হওয়া উচিত। কি যা ঘটে গেছে ঘটে গেছে। তুই বললি আমি এসে আমি ফেল করে গেছি, ফার্স্ট সেমিস্টার আমি ফেল করে গেছি, লিখে আসিনি। আমি বলছি যা হয়েছে ভুলে যা, আমার কাছে যখনই আসবি কথাটা
ফার্স্ট সেমিস্টার হয়ে গেছে, পরে আবার পরীক্ষা দিতে পারবে, আমি আছি। এইবার আগে আমার কাছে পড়িসনি তাই জানতে পারিসনি, তো ফার্স্ট সেমিস্টার কথা ভুলে যা, আমি আবার রেডি করে দেবো। এখন যেটা হচ্ছে এইবার কিভাবে পাস করবি, কি হওয়া উচিত সেটা আমি বলছি, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ফার্স্ট সেমিস্টারে যা নাম্বার হোক, একটা পেপার তো, এরপরে এখনও 13টা পেপার বাকি আছে, কোনো চাপ নেই, ভালো স্কোর করার জন্য কোনো অসুবিধা নেই। এইবার বলছে উদাহরণের স্বরূপ কি বলছে, প্লেটোর আদর্শ রাষ্ট্র বা ন্যায়ের ধারণা সম্পূর্ণভাবে এটা নৈতিক মূল্যবোধের ওপর দাঁড়িয়ে আছে। অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রথম পয়েন্ট আমাদের হয়ে গেল। এরপরে দেখো, এরপরে কি বলছে, 2 নম্বর পয়েন্ট, প্রতিষ্ঠান ও আইন কেন্দ্রিক আলোচনা। কি বলেছি? আলোচনাটা কীরকম হবে? প্রতিষ্ঠান কেন্দ্রিক। প্রথম থেকে আলোচনা শুরু হয়েছে রাষ্ট্রকে নিয়ে, তাই না? সরকারকে নিয়ে। বুঝতে পেরেছিস কি বললাম? বলছে এরা এরা সাধারণত মানুষের রাজনৈতিক আচরণের দিকে নজর দেননি। মানুষের রাজনৈতিক আচরণের দিকে কারা নজর দিয়েছে? আচরণবাদীরা। এরা নজর দেয়নি, তাদের আলোচনার মূল কেন্দ্র ছিল রাষ্ট্র, সরকার। দেখ তাহলে বুঝতে পেরেছিস, প্রতিষ্ঠান, রাষ্ট্র, সরকার, সংবিধান এবং আইন। রাষ্ট্র কিভাবে আইনি কাঠামোর মধ্যে কাজ করে এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গঠন কেমন, সেটাই ছিল এদের প্রধান গবেষণার বিষয়। অসুবিধা আছে? মুখস্থ হয়ে যাবে দুটো পয়েন্ট। প্রথম পয়েন্ট কি? প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো প্রথম পয়েন্ট কি, মূল্যবোধ ও আদর্শের প্রাধান্য। আর দ্বিতীয় পয়েন্ট কি, প্রতিষ্ঠান ও আইন কেন্দ্রিক আলোচনা। এবার 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট হচ্ছে দর্শন ও ইতিহাস নির্ভরতা। বলেছিলাম ওরা কিসের ওপর জোর দেয়? দর্শন, ইতিহাস নির্ভরতা, ওই জিনিসগুলোকে নিয়েই আলোচনা করে, ঠিক আছে? তার দর্শন ও ইতিহাস নির্ভরতা কি বলছে, বর্তমানকে বুঝতে গিয়ে সাবেকি পণ্ডিতরা বারবার ফিরে গেছেন অতীতে। আমরা বর্তমানে কি আলোচনা করছি সেটা নিয়ে আবার সেই প্লেটো অ্যারিস্টটলের কথাই বলেছে। বুঝতে পেরেছিস কি বললাম? তারপরে বলছে অর্থাৎ ইতিহাস থেকে শিক্ষা নিয়ে এবং দার্শনিক যুক্তির মাধ্যমে তারা রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব গড়ে তুলেছেন। ম্যাকিয়াভেলি বা রুশোর লেখায় এই ঐতিহাসিক ও দার্শনিক রেস অত্যন্ত স্পষ্ট। কার লেখাতে? ম্যাকিয়াভেলি ও রুশোর। তোরা যে কোনো নাম দিতে পারিস, অসুবিধা কিছু নেই। বুঝতে পেরেছিস? আমার টোটাল পড়ানো হয়ে গেছে। আমরা প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুসো, ম্যাকিয়াভেলি, হবস, লক, রুসো, মার্কস সবাইকে পড়েছি, তাই না? তাহলে 3 নম্বর পয়েন্ট হবে দর্শন ও ইতিহাস নির্ভরতা। এবারে 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কি, অনুমান ভিত্তিক ও কল্পনাশ্রয়ী। কে করেছিল? আবার আয়, কল্পনা, আদর্শ রাষ্ট্রের কল্পনা কে করেছিল? প্লেটো। তারপরে দেখো, বিজ্ঞানসম্মত তথ্যের ভিত্তিতে, বিজ্ঞানসম্মত তথ্যের বদলে বিজ্ঞানসম্মত কারা করতে চায়? বিজ্ঞানসম্মত কারা করতে চায়? আচরণবাদীরা। কিন্তু সাবেকিরা কি বলছে? ওই তথ্যের বদলে তারা অনেক সময় নিজেদের কল্পনা ও অনুমানের ওপর নির্ভর করে, কি হওয়া উচিত, পরে কি হতে পারে, কি হওয়া উচিত সেটা বলবে, অনুমানের ওপর নির্ভর করেছেন। তারা এমন একটি নিখুঁত বা আদর্শ রাষ্ট্রের ছবি এঁকেছেন যা বাস্তবে পাওয়া প্রায় অসম্ভব। এটি বাস্তবতার চেয়ে চিন্তার জগতের ওপর বেশি নির্ভরশীল। বাস্তবতায় পাওয়া কঠিন কেন? প্লেটো বলেছে। প্লেটো কি বলেছে? প্লেটো বলছে আদর্শ রাষ্ট্রের কল্পনা। আদর্শ রাষ্ট্র দেখবে সমাজে 3টে শ্রেণী, শাসক শ্রেণী, যোদ্ধা শ্রেণী, উৎপাদক শ্রেণী। এরা আলাদা আলাদা থাকবে, কেউ কারুর কাজে হস্তক্ষেপ করবে না। এটা কি সম্ভব? এটা তো কল্পনা করেছে, কল্পনাটা কি বাস্তবে হবে? হবে না। তো এইটা হচ্ছে ব্যাপার। তাহলে বুঝতে পেরেছিস কি বললাম? অনুমান ভিত্তিক ও কল্পনা সহিত। তাহলে 4টে পয়েন্ট হবে। প্রথম পয়েন্ট মূল্যবোধ, দ্বিতীয় পয়েন্ট প্রতিষ্ঠান, তৃতীয় পয়েন্ট ইতিহাস নির্ভরতা, চতুর্থ পয়েন্ট অনুমান ভিত্তিক কল্পনা সহিত। মুখস্থ হয়ে যাবে পয়েন্ট। তাহলে 6টা পয়েন্ট হয়ে গেল প্রায়। একটা সূচনা, একটা সংজ্ঞা, তারপরে 4টে পয়েন্ট দিলাম। এরপরে কি দরকার আমাদের নোটসের মধ্যে? এরপরে আমাদের দরকার হচ্ছে কি? এরপরে দরকার সীমাবদ্ধতা। সাবেকি দৃষ্টিভঙ্গি মূল দুটো সীমাবদ্ধতা, মূল দুটো সীমাবদ্ধতা। আচ্ছা, এরা কি করেছে? সীমাবদ্ধতা কি কারা বলবে? এদের সমালোচনা কে করবে? আচরণবাদীরা। বলছে না, এরা কি বলছে? বাস্তব আচরণের ওপর অবহেলা, বাস্তব আচরণের ওপর অবহেলা করেছে। বাস্তব আচরণের ওপর এই দৃষ্টিভঙ্গি মানুষের প্রকৃত রাজনৈতিক আচরণ, মনস্তত্ত্ব বা ভোটদানের বাস্তব উদ্দেশ্যকে সম্পূর্ণ এড়িয়ে গেছে। বাস্তবকে সম্পূর্ণ কি করে গেছে? এড়িয়ে গেছে। এরা কল্পনার জগতে থেকেছে। এটা কিসের জগতে থেকেছে? কল্পনার জগতে। আর বিজ্ঞানসম্মত পদ্ধতির অভাব। অবশ্যই এরা তো বিজ্ঞান ভিত্তিক নয়, অনুমান ভিত্তিক। বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞান কখনো অনুমান করবে না ওরকমভাবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এখানে কোনো পরীক্ষামূলক তথ্য,
পরিসংখ্যান বা বৈজ্ঞানিক পরিমাপ নেই, পুরোটাই দার্শনিক অনুমান ও কল্পনার ওপর নির্ভরশীল। স্যার সমালোচনা করা যাবে? আমরা তো বলবো এটা বিজ্ঞান ভিত্তিক না, এটা তো কল্পনার ওপর নির্ভর করেছে। বুঝতে পারছিস কি বললাম, কীভাবে সমালোচনা করবি? এবার লাস্ট পয়েন্ট আমাদের কি দাঁড়াবে? লাস্ট পয়েন্ট আমাদের উপসংহার। দেখো, উপরিউক্ত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও সাবেকি দৃষ্টিভঙ্গি রাষ্ট্রবিজ্ঞানের ভিত্তিস্তর স্থাপন করেছিল। প্লেটো, অ্যারিস্টটল, লকের মতো চিন্তাবিদদের এই নীতিবোধ ও আইনি আলোচনা ছাড়া আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জন্মই হতো না। তাই রাষ্ট্রবিজ্ঞানের ইতিহাসে এর গুরুত্ব আজও কি লিখবি? আজও অম্লান। তাহলে এইভাবে উপসংহার দিয়ে আমরা শেষ করব। তাহলে এইভাবে কী হলো, 10 নম্বরের নোটস আমাদের ক্লিয়ার হয়ে গেলো। এরকমভাবে যদি লিখিস 10-এ 8 দিতে বাধ্য, সাজিয়ে পয়েন্ট করে যদি লিখিস প্রত্যেক, এইখান থেকে 2 মার্কসেরও কোশ্চেন হয়ে যাবে। এখান থেকে সাবেকি নিয়ে যে 2 মার্কস আসবে তাও হয়ে যাবে। কিন্তু এরপরে আমরা কি করেছি, এরপরে 2 মার্কসগুলো যেগুলো প্রিভিয়াস ইয়ার এসছে সেগুলোও আমরা দিয়ে দিয়েছি, সেগুলোও তোরা একেবারেই মুখস্থ করে নিবি। প্রিভিয়াস ইয়ার এবার দেখি, বারডাউন ইউনিভার্সিটি বিএ পলিটিক্যাল থিওরি, বিগত বছরের 2 মার্কসের কোশ্চেন এই চ্যাপ্টার থেকেই। বিগত বছরের যে 2 মার্কসের কোশ্চেন দেখো, প্রথম এসছে কি, রাজনীতি পাঠের সনাতনী দৃষ্টিভঙ্গির যে কোনো দুজন প্রবক্তা। 19-এ এসছে, 24-এ এসছে, 25-এ এসছে। কি রাজনীতি পাঠের সনাতনী বা সাবেকি দৃষ্টিভঙ্গি? দেখ, রাজনীতি পাঠের সনাতনী বা সাবেকি দৃষ্টিভঙ্গি হলো রাষ্ট্রবিজ্ঞানের সবচেয়ে প্রাচীন আলোচনা পদ্ধতি। আমরা জানি প্রবক্তা কারা? প্লেটো, অ্যারিস্টটল। দেখো প্রবক্তা কারা? সেই প্লেটো, অ্যারিস্টটল, এরা হচ্ছে প্রবক্তা। টমাস হবস, বুঝতে পেরেছ? টমাস হবস, জন লক, এগুলো আমরা আগে বলে গেছি। তাহলে অসুবিধা আছে? এরপরে দেখো, সাবেকি দৃষ্টিভঙ্গির মূল 2টি বৈশিষ্ট্য, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর তোরা পড়েছিস মূল্যবোধের প্রাধান্য, প্রতিষ্ঠান কেন্দ্রিকতা, ওখান থেকেই পাওয়া যাবে। কত সালে এসছে? এই যে সাল দেওয়া আছে দেখো, 17-তে এসছে, 23-এ এসছে। বুঝতে পেরেছ কি বললাম? বৈশিষ্ট্য। অসুবিধা আছে? একেবারে পড়া হয়ে যাবে সাবেকি দৃষ্টিভঙ্গি নিয়ে যা কোশ্চেন আসবে, একেবারে 5 আসলেও পারবি, 10 আসলেও পারবি, 2 আসলেও পারবি। এগুলো আমি আলোচনা আগেই আমরা করে নিয়েছি। আর দেখ, সনাতনী ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির যে কোনো 2টি পার্থক্য, আমরা পার্থক্য নিজেরাই করতে পারবো। সনাতনী সম্পূর্ণভাবে কি মূল্যবোধের ওপর নির্ভরশীল, আর মূল্যবোধ নিরপেক্ষ। আচরণবাদী কি মূল্যবোধ নিরপেক্ষ। এই যে এত ইজিলি আমি বলে দিচ্ছি না, একদম তোদেরকে বলছি, এইটা সহজে কেউ এরকমভাবে বুঝতে পারবে না। এই জন্য রাষ্ট্রবিজ্ঞান সবার কাছে কঠিন। কিন্তু তোরা আজকের আলোচনাটা যদি মনোযোগ দিয়ে শুনিস, দেখবি একেবারে এটা শুনলেই মুখস্থ হয়ে যাবে। এটা কি মূল্যবোধ যুক্ত, আর এটা কি মূল্যবোধ নিরপেক্ষ। মূল্যমান নিরপেক্ষতা 2 মার্কসের কোশ্চেন আসতে পারে, যেখানে ন্যায় অন্যায় ভালো মন্দ এইসব কিছু থাকবে না। সায়েন্স এইসব কিছু দেখে না। আর আচরণবাদীরা কী করতে চেয়েছে? সায়েন্স মানে বিশুদ্ধ বিজ্ঞান করব, রাষ্ট্রবিজ্ঞান আলোচনা। বুঝতে পেরেছ? আচ্ছা, এখানে পরিসংখ্যান ফ্যাক্টসের ওপর ভিত্তি করে থাকে। 2 কি, এটি দর্শন, ইতিহাস, কল্পনার ওপর নির্ভরশীল। এটি দর্শন, ইতিহাস, কল্পনার ওপর নির্ভরশীল। আর এটি কি বিজ্ঞানসম্মত। পরীক্ষণ মানুষের বাস্তব আচরণের ওপর নির্ভরশীল। এটি একটি আধুনিক পদ্ধতি। অসুবিধা আছে? তাহলে এটাই আমাদের শেষ। তাহলে হবে এই নোটসটা এরকমভাবে আমরা প্রত্যেকটা, আবারও বলছি, যতগুলো সেকেন্ড সেমিস্টারের প্রতিটা প্রশ্ন এরকমভাবে আলোচনা করব, বুঝিয়ে দেবো। তারপরেও মানে তোরা একটুখানি ঘরের যদি টাইম দিস, এই ভিডিওটা থাকবে, এখানে কিউআর দেওয়া থাকবে। ভিডিওটার সাথে কি থাকবে? কিউআর স্ক্যান করলেই এই ভিডিওটা অটোমেটিক দেখা যাবে। বুঝতে পেরেছো কি বললাম? তো বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যত সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টরা আছো, অবশ্যই এটা দেখো ভালো করে মনোযোগ দিয়ে। আর ডেসক্রিপশানে নাম্বার, অফলাইন অনলাইন যেরকমই ক্লাস হোক, সব রকম ক্লাস অ্যাভেলেবেল আছে। ঠিক আছে? এই অবধি থাক।